সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাকরাইলের রাতেও ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। বিএনপিপন্থী দাবি করে 3 উপদেষ্টার অপসারণ চায় এনসিপি, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। রাখাইনে করিডোর দেয়া নিয়ে কোনো আলোচনা হয়নি, সবই অপপ্রচার, জানালেন উপদেষ্টা। সেনা প্রধানের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা, 2-1 দিনেই নতুন পররাষ্ট্র সচিবের প্রজ্ঞাপন। বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তার সমর্থক ও অনুসারীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার পর্যন্ত গুলিস্তানের নগর ভবনের সামনে চলে ব্লকেট কর্মসূচি। তবে বুধবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আন্দোলনকারীরা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এই সময় তিনি অভিযোগ করেন, আদালতের রায় অনুযায়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে শপথ গ্রহণ করানোর কথা ছিল, তবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অবাঞ্ছিত হস্তক্ষেপে সেই প্রক্রিয়া আটকে আছে। এই 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। এই মুহূর্তে রাজধানীর কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্বস্তিকা, ঠিক এই মুহূর্তে কাকরাইল মোড়ের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সন্ধ্যায় তো বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, বক্তব্য রেখেছেন, এই মুহূর্তে নিশ্চয়ই তিনি সেখানে উপস্থিত রয়েছেন, তার সমর্থকদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন? গত 7 দিন ধরে নগর ভবনের সামনে ঠিক জননেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে যে আন্দোলন ছিল তার নেতাকর্মীদের, সেই আন্দোলনটি কিন্তু এখন কাকরাইল মোড়ে অবস্থান করছে ঠিক আজকে বিকাল থেকে। এবং সেই বিকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এই হাজার হাজার নেতাকর্মীরা এখনো পর্যন্ত কিন্তু ঠিক সেই কাকরাইল মোড়েই তাদের অবস্থানটি ধরে রেখেছে। এবং আমরা কিন্তু দেখেছি সন্ধ্যা নাগাদ ঠিক যে নেতার জন্য তারা আসলে গত 7 দিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে, সেই নেতাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যারা আন্দোলনে ছিলেন বা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছেন। এবং শুধু যে আশ্বাস দেওয়া সেটি নয়, উনি কিন্তু এখনও এখানে উপস্থিত রয়েছেন এবং ঠিক সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত উপস্থিত থেকে ঠিক প্রত্যেকটা আন্দোলনকারীর সাথেও কিন্তু তিনি ঠিক তাদের যে দাবির সেই বিষয়গুলো কিন্তু বারবার করে বলছেন। এবং আমাদের সাথেই ঠিক সেই জননেতা ইশরাক হোসেন আছে। আমরা যদি আসলে তার মুখ থেকেই শুনি যে তাদের যে দাবি ছিল এবং সেই দাবির পরবর্তীতে আমরা দেখেছি যে আরও 2টো দাবি করা হয়েছে, বিস্তারিতটা যদি আমরা তার কাছেই শুনি। আপনার কাছে যদি একটু শুনতে চাই রয়েছে যে তারা অবস্থান করে রাখবেন, আবার পাশাপাশি যে উপদেষ্টা পদত্যাগের বিষয়টা, এই আমাদের দাবির মূল সামারিটাই ছিল যে এই যে আমি যে রায়টি পেয়েছি সেটি যখন কার্যকর করার জন্যে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তখন আমরা বৈষম্যের শিকার হই, আমাদেরকে পদে পদে বাধা প্রদান করা হয় এবং আমরা পরবর্তীতে দেখতে পাই বা জানতে পাই যে বিচার বিভাগের উপরে সরাসরি কয়েকজন উপদেষ্টা ফোন করে হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন, যেটি একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হওয়ার কথা, তার উপরে হস্তক্ষেপ করেছে। ব্যুরোক্রেসিটা পুরোটা তারা নিয়ন্ত্রণ করছে এবং এগুলো করার মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে আটকানোর একটা প্রয়াস। তো সেই জিনিসটা যখন আমরা পুরোপুরি বুঝতে পারলাম, তখন আমাদের মূল দাবি হয়ে গেল যে এই সরকার আর নিরপেক্ষ একটি সরকার নাই যার অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এই উপদেষ্টা মণ্ডলী সহ। অতএব এই উপদেষ্টা মণ্ডলীতে যারা অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদেরকে অবশ্যই
অবিলম্বে পদত্যাগ করতে হবে। একজন উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে সেই দলের প্রধান হয়ে দায়িত্ব নিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। তো বাকি দুজন কেন এখনো রয়েছেন? আমার যখন রায়টি আমি পেলাম যে এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের এখন শপথ পড়ানোর যে সর্বশেষ ধাপটি অনুষ্ঠান করার যে দায়িত্ব যে মন্ত্রণালয়ে রয়েছে, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টাও একজন ছাত্র প্রতিনিধি অর্থাৎ এনসিপির সাথে লিঙ্কড। তো আমরা এখানে মনে করছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক এবং সিটি কর্পোরেশনগুলোয় প্রশাসক নিয়োগ দিয়ে একটা প্রভাব বিস্তার করতে চাইছে, যাতে করে নির্বাচনের সময় এই নিয়োগকৃত প্রশাসকরা তাদের পক্ষে কাজ করে এবং প্রশাসনকে প্রভাবিত করে। কারণ তাদের সংগঠনটি আসলে যেহেতু অনেক নতুন, তারা ঢাকা ভিত্তিক দল, ঢাকার বাইরে তাদের সেরকম অবস্থান এখনো গড়ে ওঠে নাই, যার কারণে তাদের অনেক নেতারাও সম্ভবত এখন চিন্তা ভাবনা করছে ঢাকার বিভিন্ন সিটে আসন তারা ইলেকশন করবে। এইসব দূরভিসন্ধিমূলক তাদের চক্রান্ত থেকেই আজকে আমাকে বাধা দিয়েছে সর্বাত্মকভাবে এবং চ্যালেঞ্জ করেছে যে কোনোভাবেই তারা বসতে দেবে না। এখন এটা যদি আমার ভার্সেস তাদের একটা চ্যালেঞ্জ হতো তাহলে একটা বিষয় থাকতো। এখানে আইন আদালতের একটা রায় রয়েছে, এখানে যেখানে আদালত সম্পূর্ণ বিচার করে এই রায়টি দিয়েছে, তারপরে নির্বাচন কমিশনে সেখানে যারা বিজ্ঞ আইনজীবীরা রয়েছে তারা এটাকে ভেটিং করেছে। আইন মন্ত্রণালয়ে যখন পাঠানো হলো মতামতের জন্য, বলি আসলে এই যে আইনের যে সমস্যাটা তো আসলে অনেক বিস্তারিত। এখন আপনার কাছে কি মনে হয় এর সমাধানটা আসলে কিভাবে সম্ভব? সমাধানটা আসলে এইটা আইনি কোনো সমস্যাই ছিল না, এটা আইনি সমস্যা জটিলতা মিডিয়াকে বলার জন্য, জনগণকে ভুল বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। এবং আইন মন্ত্রণালয়ে যে কথাটি বলছিলাম তারাও কোনো মতামত দেয় নাই, এবং সেটা পরে বলা হলো যে আমাদের মতামত ছাড়া। কেন তারা মতামত দেয় নাই? 5 দিন তো টেবিলে পড়া ছিল, কারণ মতামত দিলে আমার পক্ষে দিতে হবে, সেজন্য মতামতটা দেয় নাই। পরবর্তীতে নির্বাচন কমিশনের যখন 10 দিন পার হয়ে যায় তখন তারা শেষ মুহূর্তে তাদের নিজের সিদ্ধান্ত নিতে পারে। তারা মতামত চেয়েছিল, সিদ্ধান্ত চায় না। এরপরে এক ভুয়া আইনজীবীকে দিয়ে তারা ভুয়া 2 ব্যক্তিকে দিয়ে একটা রিট করায় জনস্বার্থে রিট তারা করতে পারে না। এটা ইতিমধ্যে আমাদের যারা আইনজীবী তারা আজকে পরিষ্কার করে বলেছেন, এখানে তারা কোনো সংক্ষুব্ধ ব্যক্তিও নন এবং তারা ঢাকার কোনো ভোটারও নন। তারা কোন গ্রাউন্ডে একটা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রিট করবে এবং শপথ গ্রহণকে বন্ধ রাখার জন্য এই ধরনের রিট তারা করতেই পারে না, এটা আদালত শুনতেই পারে না, এটা শোনার কথা না। কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি প্রায় 3 দিন 4 দিন কালক্ষেপণ করা হয়েছে। অতএব আমরা জোরালোভাবে বিশ্বাস করছি যে এখানেও সম্ভবত কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ হচ্ছে। এটি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া দীপ্তকে সময় দেওয়ার জন্য। দোলা, আসলে আপনি শুনছিলেন যে সেই সন্ধ্যা থেকে উনি এখানে উপস্থিত রয়েছেন এবং ওনাদের যে দাবিগুলো সেটাও কিন্তু উনি তুলে ধরেছেন। দোলা, এই ছিল আসলে কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ। আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ, এবং একই সাথে আমরা বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্য সরাসরি দেখছিলাম। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র না করা সংক্রান্ত রিটের ওপর আদেশের সময় বৃহস্পতিবার পুনর্নির্ধারণ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই দিন ধার্য করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না পড়াতে দায়ের করা রিটের উপর মঙ্গলবার দীর্ঘ শুনানি হয়। আদালত বুধবার বিষয়টির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করে। বুধবারও উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানিতে ইশরাকের আইনজীবীরা আদালতে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিষয় হওয়া সত্ত্বেও তা জনস্বার্থ মামলা আখ্যা দিয়ে আদালতে টেনে আনা হয়েছে। তাছাড়া যে ব্যক্তি রিট করেছেন তার কোনো অধিকার নেই মামলা করার। তিনি ক্ষতিগ্রস্ত কোনো পক্ষ নন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ইশারায় এমন রিট করা হয়েছে বলেও অভিযোগ আইনজীবীদের। যতগুলো এক্সাম্পলে সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। এক পর্যায়ে আদালত রুল জারি করে শপথের বিষয়ে স্থিতাবস্থার আদেশ দেওয়ার কথা জানালে তাতে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। রিটকারীর আইনজীবী জানান,
ইশরাক নির্বাচনের পর অবৈধ নির্বাচন দাবি করে তা বাতিলের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন জানান, কিন্তু ৫ আগস্টের পর মামলার আবেদন সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি জানান, যা আইনসঙ্গত হয়নি। নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ মেনে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি, আর এজন্য ইশরাকের সমর্থকরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পরের প্রসঙ্গে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিএনপি পন্থী অভিযোগ এনে ৩ উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। রাজধানীর আগারগাঁওয়ে সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। নতুন নির্বাচন কমিশন গঠনের মাত্র ৬ মাসের মধ্যে ইসির সদস্যদের বিরুদ্ধে আন্দোলনে নামল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে বেলা 11:15টার দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে বেলা 1:15টার দিকে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশন কার্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নেন। নতুন সংবিধানের আন্ডারে ইসি গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই। স্থানীয় নির্বাচন যদি ভালো করতে পারেন তারপরে হবে জাতীয় নির্বাচনের আলাপ। আপনারা আপনাদের হয় অবস্থান পরিবর্তন করুন, আর না হয় অবিলম্বে আপনারা পদত্যাগ করুন। কর্মসূচিতে যোগ দিয়ে সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন আইন, অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা এই ৩ জনই বিএনপির হয়ে কাজ করছেন। এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। এনসিপির আন্দোলনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তারা কোনো মতামত দিতে চান না। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে বা পরে হবে। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত সরকারি সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে দলটির নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, কারো ইঙ্গিতে বা কোনো প্রেতাত্মার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি। কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাখাইনে করিডোর দেয়া নিয়ে সরকার কারো সঙ্গে কোনো আলোচনা করেনি, তাই এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মত পার্থক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার রাজধানীতে ব্রিফিংয়ে তিনি আরও জানান, রাখাইনে মানবিক করিডোরের ইস্যুটি ভারতীয় অপপ্রচার। নিরাপত্তা উপদেষ্টা বলেন, করিডোরের ইস্যু সামনে এলে সব পক্ষের সাথে আলোচনা করা হবে। নীতিগতভাবে আমরা একটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো। রাখাইনের মানবিক করিডোর সংক্রান্ত বহুল আলোচিত বিষয় সম্পর্কে জানাতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নানা তথ্য জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তারা যাবেন। করিডোর ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকে বাংলাদেশে চর্চিত হচ্ছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি। তিনি জানান, রাখাইনে করিডোরের প্রয়োজনও নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক সহায়তা চ্যানেল ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের মত পার্থক্য নেই। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, একেবারে এক সমতলে। এখানে কোনো ফাঁকফোকর নাই।
তিনি জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেওয়ার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আমরা সেখানে যাইনি তো রে ভাই, আসল জিনিসটাই হয় নাই। বাচ্চাই জন্মায় নেয়, আপনি তাকে বোতল দুধ খাওয়াবেন। কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুপক্ষেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা কথা বলেন তার নাগরিকত্ব নিয়েও। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনও দেশটির সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত, যা নিয়ে এদেশের ব্যবসায়ীদের পাশাপাশি উদ্বিগ্ন প্রতিবেশী দেশটির আমদানিকারকরা। বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে। বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, স্থল বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হবে। তবে দুই দেশের মধ্যে হওয়া আগের চুক্তিগুলো বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে। আমরা কি চিঠি পাঠিয়েছি কিনা? চিঠি যাচ্ছে। পুশিনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা প্রশ্ন করবেন। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের দেওয়া হবে? এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। জাহাজ থেকে কন্টেইনার ওঠানামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র গ্র্যান্ট্রি ক্রেন। চট্টগ্রাম বন্দরের নিউমেরিক কন্টেইনার টার্মিনাল এনসিটিতে এই ক্রেনের দরকার 12টি, অবশ্য আছে 14টি। আবার জাহাজ থেকে নামানোর পর কন্টেইনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তারও সব আছে টার্মিনালটিতে। তারপরও নাকি লাভজনক এই প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায় সরকার। এর প্রতিবাদে বন্দর রক্ষা কমিটির ব্যানারে সোচ্চার শ্রমিক কর্মচারীরা। এখানে যদি কোনো অসচ্ছলতা থাকে আপনার টেন্ডারের মাধ্যমে করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। দেশীয় কোম্পানি করবে, কিন্তু বিদেশি গিয়ে ইনভেস্ট করার তো কিছু নেই ভাই। ওখানে আমাদের অ্যাডজাস্টিং আমাদের কর্মচারী কাজ করতেছে প্রায় 800 এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা ওদের করতেছে প্রায় ওখানে 2-2.5 মানুষ। একজন লোকেরও চাকরি থাকবে না। বন্দরের 4টি টার্মিনালের মধ্যে এনসিটিতে এককভাবে 44% কন্টেনার ওঠানামা করা হয়। তাই স্বয়ংসম্পূর্ণ এনসিটিকে বিদেশিদের হাতে দিতে চায় না রাজনীতিবিদরা। টেকনিশিয়ান অবশ্যই আসুক, কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। বন্দর ব্যবহারকারীরা বলছেন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে ট্যারিফ নির্ধারণ না করা হলে লোকসানে পড়বেন তারা। প্রথম 6টা কন্টেনার আসছিল 75-এ, আজকে হচ্ছে 32 লক্ষ হ্যান্ডেল করতেছে। কোথায় 6, কোথায় 32 লক্ষ, কারা হ্যান্ডেল করতেছে? এই শিপিং কোম্পানি, এই সিআরএফ, ফুল অভিজ্ঞতা আছে, কিচ্ছু লাগবে না, শুধু
সংস্কার দরকার। একটা জায়গায় একজনের জায়গায় আপনার প্রতি সাইডে 2 জন করে বার্তা দিয়ে দেন, আর তো কিছু না। এখানে তারা ভালো একটা ক্যাপাসিটি নিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আদৌ কতটুক আসে এটা নির্ভর করবে আমাদের সাথে যখন আলোচনাগুলো হয়, এবং অপারেটরদের সাথে কী ধরনের এগ্রিমেন্ট হচ্ছে এগুলো আসলে ওপেন হতে হবে। এটা হুট করে তো দিয়ে দেওয়ার বিষয় না। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি অপারেটরের হাতে এনসিটি পরিচালনার ভার দেওয়ার তৎপরতা শুরু হয়। তাদের অভিযোগ, এই ধারাবাহিকতা অনুসরণ করে বিদেশিদের হাতে এনসিটি পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান সরকারের নীতি নির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে প্রকৃত তথ্য আড়াল করেছেন অভিযোগ করে তার অপসারণ দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ পালন সহ নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। সরকার গত 12 মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে 1 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন এনবিআর এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। বুধবার সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল কলেজে চালু হচ্ছে নতুন শপথ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এই শপথ চালু করা হচ্ছে। নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। পাঁচ ম্যাচ নয়, সিরিজ হবে 3 ম্যাচের, এমনটা চূড়ান্ত হয়েছিল আগেই। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সেই 3 ম্যাচের দিনক্ষণ। সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে 28 মে। পরের 2টি ম্যাচ 30 মে ও 1 জুন। সবকটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি 5 থেকে 3 ম্যাচে নামিয়ে আনা হয়েছে। এই সিরিজকে সামনে রেখে স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। দলে অনুপস্থিত 3 অভিজ্ঞ তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার সালমান আঘাকে। এছাড়া দলে রয়েছেন গত 1 বছরে সবচেয়ে বেশি টি-20 শতক হাঁকানো সাহিবজাদা ফারহান। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। কাকরাইলের রাতেও ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। বিএনপিপন্থী দাবি করে 3 উপদেষ্টার অপসারণ চায় এনসিপি, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। রাখাইনে করিডোর দেয়া নিয়ে কোনো আলোচনা হয়নি, সবই অপপ্রচার, জানালেন উপদেষ্টা। আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা, 2-1 দিনেই নতুন পররাষ্ট্র সচিবের প্রজ্ঞাপন। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।